1971 সালের মহান মুক্তিযুদ্ধের এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের আত্মাহুতি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। তো সদ্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি পুনর্গঠনের দায়িত্বটি নিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে সংস্কার করা এবং নতুন রাষ্ট্র স্থাপনের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেগুলো অপরিহার্য জরুরি ছিল সেগুলো গড়ে তোলা হয়। মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গঠনের। সেই স্বল্প সময়ের মধ্যে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো বাংলাদেশ কিন্তু যেখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে একটি দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যে সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুকেই কিন্তু নতুন করে গড়ে তুলতে হয়েছে। এই স্বল্প সময়ে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে ধ্বংসস্তূপের জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছিল। স্বল্পোন্নত রাষ্ট্রে সেই সময়েই কিন্তু বাংলাদেশ পরিণত হয়েছিল। বাংলাদেশের প্রবৃদ্ধি গত 52 বছরের ইতিহাসে সেই সময়টাই কিন্তু সবচাইতে বেশি ছিল। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই প্রবৃদ্ধির সেই ধাপকে আমরা অতিক্রম করতে সক্ষম হইনি। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবার যে শক্তি সেটা কিন্তু তখনই সম্ভব হয়েছিল। এবং তারপরে যখন দেশে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসছিল, নিত্য প্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণের ভিতরে চলে এসেছিল, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে এসেছিল, খাদ্য সামগ্রী মূল্য, দেশের কৃষি উৎপাদন সহ অন্যান্য উৎপাদনও এগিয়ে এসেছে। সেই সময় খরা এবং বন্যা বাংলাদেশকেও আঘাত করেছিল। তারপরেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগকেও মোকাবিলা করে বঙ্গবন্ধু সরকার দেশকে একটি ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। সেই অবস্থায় কিন্তু যখন সব কিছু স্বাভাবিক হয়ে এসেছিল, তখন বাংলাদেশের অবস্থানরত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী নয়, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই গোষ্ঠী যারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট এবং পাকিস্তানি উপনিবেশবাদী শাসক শোষক গোষ্ঠীর দালালি যারা করেছে, তারা বাংলাদেশে বসে এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সাথে এক হয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে এবং একটি অমানুষের ঘোরতর অন্ধকার যুগের অবতারণা করা হয়। ঘাতক গোষ্ঠী, খুনি গোষ্ঠী, জিয়া মুস্তাক চক্রসহ পাকিস্তানি এজেন্টরা এবং সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এর মধ্য দিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধের আমাদের যে লক্ষ্য ছিল, স্বপ্নে সোনার বাংলাদেশ গড়া, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণের পথকে সম্পূর্ণরূপে আঘাত হানা হলো, চরম আঘাত। এই আঘাতের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সামরিকতন্ত্র আড়ালে কতিপয় উচ্চাভিলাষী সামরিক জান্তারা দেশটাকে এমনভাবে গিলে ফেলল যে পাকিস্তানি দালাল এবং পাকিস্তানের দেশবিরোধী অপশক্তি, যারা 71-এর ঘাতক যুদ্ধ অপরাধী, তাদের রাজত্বে পরিণত হয়েছিল বাংলাদেশ। দেশে কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না,
দেশে ছিল সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্রের শক্ত ভিত্তি, এবং কারফিউর নামে দীর্ঘ সময় বাংলাদেশটি কারফিউর ভিতর দিয়েই বাঙালি জাতিকে সময় পার করতে হয়েছে। যখন এই স্বাধীনতা যুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগের নেতৃত্বে যেহেতু ক্ষমতা ছিল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, এবং ৭৫-এর যে ঘটনা নির্মম ঘটনায় বোঝা যায় যে আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি পুরো নিশ্চিহ্ন, এক বঙ্গবন্ধু পরিবার, এবং সাংগঠনিকভাবে এবং তার সাথে 4 নেতা তাদেরকেও মারা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে একটা প্রক্রিয়া ছিল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এটাকে আপনি কিভাবে? ১৯৭৫ সালের 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু পরিবার, আওয়ামী লীগ এবং বাংলাদেশকে টার্গেট করে। তারা এই ষড়যন্ত্রকারী, এই চক্রান্তকারী গোষ্ঠীরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে, তার পরিবারকে সদস্যদের নিঃশেষ করতে পারলে আওয়ামী লীগকে নিঃশেষ করা সম্ভব, এবং জাতীয় 4 নেতাকে কারার অভ্যন্তরে হত্যা করতে পারলে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার আর শেষ শক্তিটিকেও নিঃশেষ হয়ে যাবে। এটা ছিল চক্রান্তকারী খুনিদের পরিকল্পনা। যে কারণে তারা আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারলে বাংলাদেশের যে অর্জন, বাঙালির যে মুক্তিযুদ্ধের যে অর্জন, যে চেতনা, সেই চেতনার শক্তিকে নস্যাৎ করতে পারবে। সুতরাং ৭৫ সালের খুনিদের লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশকে নিঃশেষ করা, বাংলাদেশকে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবধারায় পাকিস্তানে করদরাজ্যে পরিণত করা, অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করা। এটা ছিল ৭৫-এর ঘাতকদের, খুনিদের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই তারা আওয়ামী লীগ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তার পাশাপাশি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় 4 নেতাকেও কারাগারের অভ্যন্তরে হত্যা করে। এবং এরা ভেবেছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে বাংলাদেশের মানুষের যে চেতনা, যে শক্তি, যে বাংলাদেশ বিশ্ব সভায়, বিশ্ববাসীর কাছে নিজেদের যে অস্তিত্ব, বাঙালি জাতির যে অস্তিত্ব, সেটা তারা নস্যাৎ করতে পারবে। কিন্তু খুনিদের এই চক্রান্ত পরিকল্পনা ভেস্তে যেতে বাধ্য হয়। এর কারণ হলো একটাই, সেটা হলো আমাদের বাঙালির জাতিসত্তা, আত্মপরিচয়, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনার উৎসরিত হয়েছিল, যে জাতি যেভাবে জাগরিত হয়েছিল, সেই চেতনাকে হত্যা করা সম্ভব নয়। কারণ একটি দেশকে, একটি জাতিকে, একটি জাতিগোষ্ঠীকে, একটি জাতির স্বপ্নকে কখনোই কোনো খুনির দল, খুনির গোষ্ঠী অথবা চক্রান্তকারী সাম্রাজ্যবাদী গোষ্ঠী নিঃশেষ করতে পারে না, এবং এটা সম্ভব হয় না। এটাই ছিল ইতিহাসের অমোঘ নিয়ম। ৭৫ বছর পার হচ্ছে আওয়ামী লীগের। এই ৭৫ বছরের ইতিহাসের একটি অন্যতম ধাপ হল ১৯৭৫ সালের 15ই আগস্টের পরবর্তী সময়, যখন বাংলাদেশ সম্পূর্ণ অন্ধকার জগতে নিপতিত হয়েছে। বাংলাদেশের মানুষের স্বপ্ন, স্বাদ অথবা এগিয়ে যাবার পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ হতাশায় নিমজ্জিত ছিল, এবং সেই হতাশা থেকে আলোর পথে ফিরে আসার যে পথযাত্রা, এটা মূলত শুরু হয়েছে ১৯৮১ সালের 17ই মে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে বাংলাদেশে সামরিক জান্তা জিয়া খুনি চক্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে ১৯৮১ সালের 17ই মে বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনার আগমনে একটি নবজাগরণের সূচনা হয়েছিল। বাংলাদেশের বিশেষ করে ঢাকার লাখো মানুষ সেদিন বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানিয়েছিল, এবং তারা বজ্রকণ্ঠে স্লোগান তুলেছিল, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ সারি নাই, ঝড় বৃষ্টি আধার রাতে
আমরা আছি তোমার সাথে, সেই প্রকম্পিত স্লোগানে বাংলাদেশের মানুষ সেদিন জাগরিত হয়েছিল। সেদিন মনে হয়েছিল প্রকৃত অর্থেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সামরিক শাসক, স্বৈর শাসক জিয়া চক্র এবং পরবর্তী সময়ে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর বিপক্ষে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক দীর্ঘ লড়াই সংগ্রাম হয়। 21 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পথে প্রান্তরে, মাঠে, ময়দানে, গঞ্জে এমন কোনো জায়গা নেই দেশরত্ন শেখ হাসিনা ঘুরে বেড়াননি। বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদেরকে জাগ্রত করেছেন, প্রগতিশীল চেতনার রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেই তিনি 21 বছর পর দেশের মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেন। সেখান থেকে শুরু হলো আওয়ামী লীগের নেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার দেশকে গঠন করার নতুন অধ্যায়। সেই অধ্যায়ে যদি বলতে হয়, এই অধ্যায়ে আওয়ামী লীগ 1996 সালেই পরেই সরকার গঠন করার পরেই প্রথম বাংলাদেশের অর্থনীতির যে পরিবর্তনের সূচনা, সেটা কিন্তু দেশরত্ন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে 1996 সালের পরেই শুরু। বাংলাদেশের অর্থনীতির ভিত এবং বুনিয়াদ রচনা করা হয় এবং বাংলাদেশের তৃণমূলের অর্থনীতিকে পরিবর্তন করার জন্য ব্যাপক কার্যক্রম তিনি হাতে নেন। বিশেষ করে দারিদ্রতার বিরুদ্ধে যে সংগ্রাম দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় সেখান থেকে এবং ধাপে ধাপে 2001 সাল পর্যন্ত দেশকে একটা পর্যায়ে নিয়ে আসা হয়। দেশের বিদ্যুতের যে ঘাটতি ছিল সেটাও কিন্তু দূর করা হয়। দেশের বিভিন্ন পর্যায়ের অবকাঠামোগুলো উন্নয়নের পদক্ষেপ ধারে ধারে ধীরে ধীরে নেওয়া হয় এবং একটা পর্যায়ে 2001 সালে দেশে নতুন নির্বাচনের আগেই বাংলাদেশ একটা পর্যায় অতিক্রম করে এবং সেই সময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই, যেটা ছিল একটি টার্নিং পয়েন্ট, যে আমরা আমাদের খাদ্য আমাদের মাটিতে আমরা ফসল ফলাতে পারি। এটা ছিল দেশরত্ন শেখ হাসিনা সরকারের একটা বিরাট সাফল্য। এবং এর পরবর্তী পর্যায়ে দেশ আবার স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং বিএনপি জামাতের হাতে দেশ চলে যায়। তারা ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। শুরু হয় সংঘাত, শুরু হয় অনাচার অবিচার, শুরু হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য, শুরু হয় সন্ত্রাসের রাজত্ব, বাংলা ভাইদের রাম রাজত্ব, শুরু হয় শায়েক আব্দুর রহমান আর জিএমবিদের অত্যাচার। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির, জঙ্গিবাদীর শক্তির অভয়ারণ্যে পরিণত করেছিল। একই সময় বিএনপি জামাতিদের এই দুঃশাসনের সময় 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের অফিসের সামনে জনসমাবেশে তারা গ্রেনেড নিক্ষেপ করে। উপর্যুপরি গ্রেনেড হামলায় সেদিন আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সেদিন কিন্তু আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ 21 জন নেতাকর্মী আমাদের প্রাণ হারিয়েছে। সেদিন শত শত নেতাকর্মী ক্ষত বিক্ষত হয়েছে। আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দরা সেদিন রক্ত ঝরিয়েছে তাদের ওই গ্রেনেডের নিক্ষিপ্ত স্প্লিন্টারের আঘাতে। আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী, সেই বিএনপি জামাতিদের সাম্প্রদায়িক গোষ্ঠীর শোষণের অন্যায় অবিচারের বিরুদ্ধেও আওয়ামী লীগ সেদিন ঘুরে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়েই আওয়ামী লীগ কিন্তু থেমে থাকেনি, লড়াই চালিয়ে গিয়েছে। চড়াই উতরাই পার হয়ে একটা দীর্ঘ সময় ক্ষমতার একটা স্থিতিশীল জায়গায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কেমন আছে? আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই এ যাবৎকালে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তার চাইতেও জনপ্রিয় হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগ সভাপতির জনপ্রিয়তা বাংলাদেশের ইতিহাসে দিকে যদি আমরা পিছনের দিকে ফিরে তাকাই, তবে বাংলাদেশ সৃষ্টির পরে বাংলাদেশের রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা। তারপরে আজকের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার দক্ষতা, তার নেতৃত্ব গুণ, তার উন্নয়ন অগ্রগতির সফলতায় বাংলাদেশ আজকে অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, দরিদ্র মানুষের অর্থনৈতিক যে এগিয়ে চলার যে পথ, হতদরিদ্রতা থেকে আমরা অনেক দূর অতিক্রম করতে সক্ষম হয়েছি। আমাদের দরিদ্রতার যে রেশিও তা এখন 18-র নিচে এসে দাঁড়িয়েছে। হতদরিদ্রতার পার্সেন্টেজ যদি হিসাব করা হয় সেটাও কিন্তু 6-এর নিচে। এটা আমাদের দেশের ঘুরে দাঁড়াবার এবং নতুন করে এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথের নকশা তৈরি করে সেই পথে এগিয়ে আজকের এক অনন্য উচ্চতায় বাংলাদেশকে এগিয়ে এনেছেন। এর সফল নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সুতরাং আজকের অবস্থায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, বিশ্ব সভায় আমাদের মর্যাদার জায়গাটি গড়ে তুলে দেওয়ার পিছনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে অবদান, সেই অবদানকে আজকে সারা বিশ্ব মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতিকে সামনে নিয়ে আওয়ামী লীগ তার দলকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলছে। আজকে আমরা বলতে পারি, স্বাধীনতার পরের 53 বছরই নয়, আওয়ামী লীগের 75 বছরের ইতিহাসে আওয়ামী লীগ এখন সবচাইতে শক্তিশালী, সবচাইতে জনপ্রিয় সংগঠন। এই সংগঠনটি এখন তৃণমূলে আমাদের ভিত গড়ে তোলা হয়েছে। আমরা বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো ইউনিয়ন নেই, ওয়ার্ড নেই, উপজেলা নেই, থানা নেই, জেলা নেই, মহানগরী নেই যেখানে আওয়ামী লীগের শক্ত ভিত্তি নেই। আছে, সব জায়গায় আওয়ামী লীগের শক্ত ভিত্তি গড়ে উঠেছে। এটাই হলো গণভিত্তি, এটা হলো আওয়ামী লীগের শক্তি। আর আওয়ামী লীগের মূল শক্তি হলো বাংলার জনগণ। আওয়ামী লীগের মূল শক্তি জনগণের সমর্থন। এই সমর্থনের উপর ভিত্তি করেই গণতান্ত্রিক দল হিসাবে, বাংলাদেশের মানুষের জনপ্রিয় দল হিসাবে আমরা একটি নীতি আদর্শের ভিত্তিতে চলি। আমাদের আদর্শ হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমাদের আদর্শ হলো মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।